আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার, কেমন আছো? আহ আশা করি তোমরা ভালো আছো। ওকে, আমার কথা শোনা যাচ্ছে কিনা ভাইয়েরা আমাকে একটু জানাবা, এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে সেটাও একটু জানাও। আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। সব ক্লিয়ার আছে কিনা একটুখানি ছোট্ট করে আমাকে জানিয়ে দাও। তো এর আগের ক্লাসে আমরা গন্তব্য কাবুল করেছি, আজকের ক্লাসে আমরা আবার আমাদের গন্তব্য কাবুল থেকে আলোচনা স্টার্ট করবো, এবং ছোট্ট একটা কবিতা আছে, আমরা এই কবিতাটাও আজকের ক্লাস হচ্ছে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে। ভেরি গুড, তাহলে আমরা আস্তে ধীরে চলে যাবো আমাদের আজকের ক্লাসে। ভেরি গুড অপশন। ঠিক আছে, ওকে, সাউন্ড ঠিক আছে। ও সরি, এই যে এটা লাগাই নাই, এবার ঠিক আছে কিনা জানো তো। সরি, এই যে এটা লাগাই নাই, এবার ঠিক আছে কিনা জানো তো। আচ্ছা, বয়স হয়ে গেছে যে বুঝাইতেছে। আচ্ছা, তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুন্দর সুস্থ আছো। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিব। স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন তো সাউন্ড ঠিক থাকার কথা, তাই না? এখন তো ঠিক আছে সাউন্ড। তো গত ক্লাসে আমরা যেই পর্যন্ত আলোচনা করেছি, আজকে আমরা তার ঠিক পর থেকে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। ওকে, সাউন্ড এখন তো ঠিক আছে, তাই না? ঠিক আছে এখন? জি স্যার, ওকে, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাসে, গত ক্লাসে আমরা যে পর্যন্ত পড়েছি, আজকের ক্লাসে আমরা তার ঠিক পর থেকে আমরা হচ্ছে আলোচনা করব। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা যেই পর্যন্ত পড়েছি, আমি যদি একটুখানি যদি দেখি যে গত ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম, আজকে তার ঠিক পর থেকে আমাদের আলোচনাটা ইনশাল্লাহ আমরা স্টার্ট করব। ঠিক আছে? আচ্ছা, ওই যে ফুল চন্দন পড়ুক একটু পর্যন্ত পড়ছি। ফুল চন্দন পড়ুক একটু পর্যন্ত আমরা পড়েছি। ওকে, তো এখন আমরা আজকের ক্লাসে ঠিক এর পর থেকে যতটুকু পর্যন্ত আলোচনা করেছে তার ঠিক পর থেকে আমরা হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, অচেনা দেশগুলো আরম্ভ করে তারপর হচ্ছে চৌকো দুর্গ, সমতা আছেন যদি পারেন তাহলে প্রচার শব্দ জিহরাত কানা রেডিও কর্মচারী মাইক্রোফোন শেষ কর্মচারী অর্ধ কর্মতা আমাদের সংগঠনের শব্দ। আমরা কট্টু পর্যন্ত পড়ছি, নিজেই ভুলে গেছি, বুঝছো? খাইবার পাঁচ কিলোমিটার মধ্যে পাকিস্তান আফগানিস্তানে চলাচল, ইটের টুকরা, কিছু বয়ে আপনার মুখে ফুল চন্দন পড়ুক একটু পর্যন্ত পড়ছি, তাই না? আচ্ছা, এতটুকু পর্যন্ত পড়েছি, আমাকে একটু জানাও। এতটুকু পর্যন্ত সম্ভবত পড়েছিলাম গত ক্লাসে আমরা। তো আজকে তার ঠিক পর থেকে আমরা আমাদের আলোচনাটা ওকে, তো গত ক্লাসে আমরা এই জায়গাতে পড়েছি, তাই না? এই জায়গাটা পর্যন্ত পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা তার ঠিক পর থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করব। তো আমি কি স্টার্ট করতে পারি কিনা আমাকে একটু জানাও। আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। ঠিক আছে, জি স্যার, ওকে, জি স্যার, জি স্যার, এখন ঠিক আছে। ওকে, আজকের ক্লাসে আমরা তার ঠিক পর থেকে ইনশাল্লাহ আমাদের, হ্যাঁ এখন তো ঠিক আছে সাউন্ড, হ্যাঁ শুরু করেন। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। ওকে,
স্যার আপনি কি উলিপুরে আসবেন? জি আসবো। আচ্ছা ওকে, এই সাউন্ড দিয়ে, সেম সাউন্ড দিয়ে মাত্র একটা ক্লাস শেষ করে তোমাদের ক্লাসে ঢুকলাম। এখন তোমরা যদি বলো যে সাউন্ড সমস্যা, তাহলে কেমন হবে? এটা বলো তাহলে কেমনে কি করবো বলো। হ্যাঁ ওকে, আমিন পর্যন্ত আমরা পড়েছিলাম, হ্যাঁ একটু পর্যন্ত। আজকে আমরা এরপর থেকে আমাদের আজকের আলোচনাটা শুরু হবে। তো এরপর আমরা দেখি যে আমরা দেখতে পাই তারপরে যেটা আমরা দেখবো একটু পরে, সেটা হলো গিয়ে যে আমাদের খাইবার পাস। হ্যাঁ, তো বলছে খাইবার পাস, খাইবার পাস তো বুঝতে পারতেছো যে আফগানিস্তান এবং পাকিস্তানের যে সংযোগ স্থল, অর্থাৎ দুই দেশের যে সংযোগ স্থল, এইটাকে বলা হয়, এটা হচ্ছে খাইবার পাস। দুই দেশের যে সংযোগ স্থল, হ্যাঁ, সেটাকে বলা হয় কি, সেটা হচ্ছে খাইবার পাস। ওকে, খাইবার পাস, খাইবার পাস তো দুঃখে সুখে পেরুলুম এবং মনে মনে আশা করলুম এইবার গরম কমবে। অর্থাৎ এইবার লেখক মনে মনে চিন্তা করতেছেন যে এইবার যেহেতু খাইবার পাসটা পার হয়েছি, তার মানে এইবার কি হবে, আস্তে আস্তে এবার ইয়েটা কমবে, অর্থাৎ গরমটা এবার আস্তে আস্তে কমবে। এরপর বলছে যে কমলো বটে, কিন্তু কমছে বটে, কিন্তু পাসের ভেতর পিচ ঢালা রাস্তা ছিল, সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণ হোক, এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। অর্থাৎ আগে অনেক গরম ছিল, খাইবার পাস পার হওয়ার আগে অনেক গরম ছিল, এখন গরম কিছুটা কমছে, কিন্তু এখন আবার রাস্তা নাই, মানে রাস্তার কোনো বালাই নেই, থাকে না একদম ভাঙাচুরা রাস্তা, বুঝছো, একদম ভাঙাচুরা রাস্তা, এইরকম ভাঙাচুরা রাস্তা ছিল, বুঝছো। তো এই জন্য বলছে যে আগে খাইবার পাস পার হইতাম, এখন খাইবার পাস পার হয়ে এখন যেটা আছে ওইটাতে আর রাস্তার কোনো বালাই নাই। হাজার বছরের লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির উপর যে দাগ পড়ে আছে তারই উপর দিয়ে মোটর চললো, অর্থাৎ ওই যে তাদের যে গাড়িটা এটা চলতেছে, মনে হচ্ছে হাজার বছর আগে এই রাস্তা করছে। গ্রামের দিকে বা শহরে এরকম কিছু কিছু রাস্তা আছে না, যে রাস্তা একেবারে রাস্তার কোনো বালাই নাই, হ্যাঁ এরকম। তো বলছে যে এই দাগের উপর দিয়ে পণ্যবাহী যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কতদূর পীড়াদায়ক, এই পীড়াদায়ক মানে কি, কষ্টকর, পীড়াদায়ক হতে হয় তার খানিকটা তুলনা বীরভূম, বাঁকুড়া, ডাঙ্গা ও খোয়াইয়ের রাত্রিকালে গরুর গাড়ি চড়ার সঙ্গে যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে, হ্যাঁ, ভিতরে খড়ের পুরো তোষক না থাকলে তা ছোট বড় নুড়ি দিয়ে ভাঙা খোয়াই খেয়ে ফেলা হয়। এখানে লেখক একটা একটা পশ্চিমবঙ্গের একটা অঞ্চলের কথা বলছে, যে পশ্চিমবঙ্গের বীরভূমে সেখানে যে ভাঙাচুরা রাস্তা, সেই ভাঙাচুরা রাস্তার প্রসঙ্গ এখানে টেনেছে। এই ভাঙাচুরা রাস্তার দিনে গাড়ি যদি অনেক জোরে যদি চলে তাহলে এইটা ঠিক আছে। ওকে, এরপর বলছে যে সঙ্গে যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে, অর্থাৎ ওই গাড়িটা যদি 20 মাইল বেগে চলে, ভেতরে খড়ের পুরো তোষক না থাকে, অর্থাৎ ভেতরে গরুর গাড়ির ভিতরে তোষক থাকে, তো এই তোষকটা যদি না থাকে তাহলে দেখা যায় রাস্তার ঝাঁকানিতে, এই ঝাঁকড়া ঝাঁকড়িতে কি হয়, অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তো এখানে সেইটার কথাই বলছে, বুঝতে পারছো, এখানে সেই কথাটাই এখানে বলছে। আচ্ছা, এরপর বলছে যে ল্যান্ডিকোটল, ল্যান্ডিকোটল হচ্ছে পাকিস্তানের উপজাতি শাসিত অঞ্চলের একটা শহর। এই ল্যান্ডিকোটল থেকে দক্কা 10 মাইল, অর্থাৎ ল্যান্ডিকোটল থেকে মোট 10 মাইল। আচ্ছা, যদি সাউন্ডে যদি প্রবলেম হয় তাহলে আমি ক্লাস অফ করে দিই, মানে সাউন্ডে প্রবলেম থাকলে তার ক্লাস নেওয়া যাবে না। এখন দুইটা জিনিস, একটা হচ্ছে আমি সেম সাউন্ড দিয়ে আরেকটা ব্যাচে পড়াইছি, এখন তোমাদের যদি কানে এত সমস্যা লাগে তাহলে আমার ক্লাস অফ করে দিতে হবে। এখন তোমরাই ডিসিশন নাও যে ক্লাস আমি নিবো নাকি অফ করে দেবো। অফ করে দিলে সাউন্ড খুবই ক্লিয়ার, মানে এরপরও যদি বলো সাউন্ড সমস্যা যদি কেউ কমেন্ট করে তাহলে আমি ক্লাস অফ করে দেবো, পরে নেবো। জি স্যার, এখন ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, মানে এরপর সাউন্ড সমস্যা যদি কেউ কমেন্ট করে তাহলে ক্লাস অফ করতে। সাউন্ড তো ঠিকই আছে, আবার আরেকজন বলে সাউন্ড বেশি খারাপ, মানে বুঝি না কিছু। সব ওকে আছে, আমি কি ক্লাস নিব, মানে বলতে হবে তো যে আমি তো ক্লাসের ভিতরে আমি তো সাউন্ড ঠিক করতে পারবো না, হয় আমার ক্লাস অফ দিতে হবে, নাহলে কিছু একটা করতে হবে।
আমার কাছে সবই ঠিক আছে, আমি তো শুনছি, মানে তোমরাই যে খালি অনলাইনে ক্লাস করো এটা না, তোমার থেকে তো এগুলো নিয়ে আমি বেশি অ্যানালাইসিস করি, তো সাউন্ড ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করবি। আর কেউ যদি বলে যে সাউন্ডের সমস্যা, আমি কিন্তু শুরু করতেছি, এবার কেউ যদি বলে যে সাউন্ডের সমস্যা, তাকে কিন্তু ব্যান করে দেবো, কারণ তোমরা সবাই বলছো শুরু করার জন্য। সমস্যার কথা বললেই তো বলে অফ করে দিব। আরে মানে বুঝলাম না ভাই, মাথায় কমন সেন্স নাই? সমস্যা থাকলে তো ক্লাস অফই করতে হবে। এন্ড আমি কি ক্লাসে ঢুকে কি সাউন্ড সমস্যার সমাধান করতে পারবো? এটা তো সম্ভব না। তো ক্লাসটা অফই করতে হবে, এটাই তো সলিউশন। মানে ক্লাসে ঢোকার পর সাউন্ড সমস্যা, নেটের সমস্যা থাকলে আমরা কি করতে হবে? স্বাভাবিক ক্লাসটা অফ করে দিতে হবে। ক্লাসটা অফ করে দিয়ে নেক্সট ক্লাসে আবার সবকিছু ঠিকঠাক করে আসতে হবে, এটুকুই তো। আগে এই যে মাত্র তোমাদের একটা ভার্সিটি ব্যাচে মাত্র পড়াই তোমাদের ক্লাসে ঢুকছি, তাদের কোনো কমপ্লেন নাই, তোমাদের কমপ্লেন, তো কি করবো আমি? ঠিক আছে, ওকে। ওকে, তাহলে চলো এরপর থেকে আমরা আবার আলোচনা শুরু করি। তো এরপর বলছে, সেই মরুপ্রান্তের দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো। মাটি আর খড় মিশে পিটে পিটে উঁচু দেওয়াল গড়ে তোলা হয়েছে। আশেপাশে রঙের সঙ্গে রং মিলিয়ে ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে হলদে রং। দেওয়ালের উপর দিকে সারিগর্ত। দুর্গের লোক এতই তারই ভিতরে দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদ বাইরে শত্রুকে গুলি করতে পারে। দূর থেকে সেই কালো কালো গর্ত দেখে মনে হচ্ছে যেন অন্ধের উপরে চোখ শূন্য কোটর, অর্থাৎ খুব বড় বড়। ওই রাস্তাটার কথা বলতেছে যে রাস্তাটা খুবই খারাপ, এবং এতটাই খারাপ, রাস্তা এতটাই খারাপ যে বিশাল বড় বড় গর্ত দেখা যাচ্ছে। কিন্তু দুর্গের সামনে এসে বাদিকে তাকিয়ে দেখে চোখ জুড়িয়ে গেল। ওই যে দুর্গটা আছে, ওই দুর্গটা থেকে বাদিকে যখন তারা তাকালো, বাদিকে তাকিয়ে লেখকের চোখ জুড়ে গেল। তাকিয়ে তারপর হচ্ছে কি, লেখকের চোখ জুড়ে গেল। আচ্ছা, তো লেখকের চোখ জুড়ে গেলে কি দেখে, যে ছল ছল করে কাবুল নদীর বাঁক দিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছে ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে। অর্থাৎ বলতেছে যে ডান দিকে যখন যখন ওই দুর্গটা আছে, ওই দুর্গে যখন বাদিকে যখন তাকালো, তখন লেখক প্রথমবারের মতো যেটা দেখলো সেটা হচ্ছে যে কাবুল নদী লেখকের চোখে পড়লো। এই কাবুল নদী দেখে লেখক অবাক হয়ে গেল। তারপর বললো যে কাবুলি বললেন, চলুন দুর্গের ভেতরে। কাবুলি কি বলছে? কাবুলি বলছে চলুন দুর্গের ভেতরে যাই, পাসপোর্ট দেখাতে হবে। অর্থাৎ কাবুলে ঢুকার সময় আগে তাদেরকে পাসপোর্ট দেখাতে হয়। তখন ওই যে কাবুলি লোকটা লেখকের সাথে ছিল, সেই কাবুলি লোকটা বলল যে পাসপোর্ট দেখাতে হবে, আমরা সরকারি কর্মচারী। অর্থাৎ তখন তাদেরকে বলছে যে আমরা হচ্ছে কি সরকারি কর্মচারী। তাদেরকে বলছে, ওই কাবুলি লোকটা লেখককে বলছে যে আমরা হচ্ছে সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দিবে। অর্থাৎ লেখককে বলতেছে যে আমরা যেহেতু সরকারি কর্মচারী, তার মানে আমাদেরকে আটকায় রাখবেন, আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিবে, তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছাতে পারবো। অর্থাৎ যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগেই আমরা হচ্ছে জালালাবাদ পৌঁছে যেতে পারবো, কেননা আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিবে, আমি তো সরকারি কর্মচারী, বুঝছো? আচ্ছা, ওকে। এরপর খেয়াল করে দেখো, আমরা একটুখানি দেখি, বুঝলাম না, ক্লাস অফ করবেন, সাউন্ড কম। আচ্ছা, তাহলে আমি আজকে অফ করে দিই নাকি? দেখি নেক্সট ক্লাস। আমি বাংলাদেশের সবচেয়ে দামি যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোনটা ইউজ করি, এটা এই যে ডিজিআই বড়টা। তো মানে জিনিসটা হচ্ছে, এটা হয়তো সেটিং এ কোনো ঝামেলা আছে। সাউন্ড প্রবলেম হওয়ার পর আমি সবচেয়ে দামি যেটা ওইটা কিনছি। আমার এখানে যে আরো আরো মাইক্রোফোন আছে, যে আরো অনেকগুলো আছে, হয়তো সেটিং এ কোনো ঝামেলা আছে, ঠিক আছে? কারণ এই যে এখন সবাই বলছে সবকিছু ঠিক আছে। সরি, আমি আসলে এভাবে ক্লাস নিতে পারি না। আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য আরো আপডেট করে আনবো সবকিছু। এখানে আসলে এভাবে আসলে ক্লাস নেওয়া যায় না। আমি ক্লাস নিতেছি, একজন বললো যে সাউন্ড সমস্যা, এই সমস্যা। আমি দেখতে মানে সাউন্ডে লিটারালি একটু ক্যাচ, কিন্তু এই সাউন্ড দিয়ে ক্লাস করা যায়, বাট তোমরা অনেক তোমাদের জন্য না, আসলে এটা না, ঠিক আছে? তো আমি হচ্ছে শেষ করে দিই। নেক্সট ক্লাসে হচ্ছে আমি দেখি যে এটা কোনো সুরাহা করা যায় কিনা, ঠিক আছে? আমি এভাবে ক্লাস নিতে পারি না, আমার পক্ষে এভাবে ক্লাস নেওয়া সম্ভব না। ক্লাস নেন সব, আবার এখন বলছে ক্লাস নেন, সবকিছু ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস নিচ্ছি, আর বাহিরের কথা বলবা না।
আমাকে আমার মানে ক্লাসে এরকম করলে আমি আসলে কনসেন্ট্রেশন আমার প্রচুর ব্রেক হয়, আমি একদম এক মনে এক দিলে ক্লাস নিতে পারি না। কিন্তু এই যে সমস্যা, মানে আমার এই এই আমি আমি মানে যেটা আছে এটা দিয়ে ক্লাস করার মতো, হ্যাঁ একটু প্রবলেম থাকতে পারে, যেহেতু এটা নতুন, হয়তো সেটিংস এ কোনো ঝামেলা আছে, আমি দেখে নিব এটা। বাট এটা এমন কোনো ইস্যু না যে এটা জন্য ক্লাস করা যায় না। কিন্তু মানে ভাবটা যদি এমন থাকে যে ক্লাসে ঢুকে আমার হয়রানি করবা, ক্লাসে ঢুকে আমার মানে ছোট্ট একটা ইস্যু পাইলে এটা বড় করে ফেলবা, তাহলে মানে আর তোমাদেরকে শিখাই কি লাভ? তাহলে তো তোমাদেরকে শিখাই কোনো লাভ নাই। মানে যদি বেয়াদবি করো, যদি বেয়াদবি হও, তাহলে আর এই ক্লাস দিয়ে কি হবে, ভার্সিটিতে চান্স পেয়ে কি হবে? মানে উদ্দেশ্য যদি থাকে বেয়াদবি করবা, উদ্দেশ্য যদি থাকে বেয়াদব হবা, তাহলে তো পড়াশোনা করার দরকার নেই, বাপ মার টাকা নষ্ট করার দরকার নেই। আচ্ছা, এরপর আসলে তো আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে লেখকের হচ্ছে চোখ জুড়িয়ে গেল যখন হচ্ছে মানে ছলছল করে লেখক হচ্ছে কাবুল নদীর যে বাঁক, সেই বাঁকটা দেখলো। অর্থাৎ কাবুল নদীর বাঁক বলতে নদী এরকম দেখবা বেঁকে যায় অনেক সময়, এই বাঁক দেখার পর তো লেখকের সাথে যে কাবুলের যে লোক ছিল, ওই কাবুলি মানে বাংলাদেশি যারা ওদেরকে বলে বাঙালি, কাবুলের যারা তাদেরকে বলা হয় কাবুলি, বুঝছো? তো এই কাবুলি যারা যে ছিল, সেই কাবুলি সে বললো যে আমি তো সরকারি কর্মকর্তা, তো আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিবি। এরপর হচ্ছে দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন। অর্থাৎ লেখক তো মানে লেখক তো কাবুলের মানুষ না, এই জন্য লেখক বলল যে লেখককে অনেক খাতির করলো। ধক্কার মতো জায়গা, বরফের কল থাকার কথা নয়, কিন্তু যে শরবত খেলুন তার জন্য ঠান্ডা জল কুজোতে, কুজো মানে হচ্ছে জল রাখে যেই পাত্র, অনেক সময় দেখবা যে মাটির কলসে জল রাখে, ওগুলোকে বলা হয় কুজো। পুজোতে কি করে তৈরি করা সম্ভব তা বুঝতে পারলাম না। আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারতেন তবে তার পক্ষে তীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। তিনবার চাকা ফাটলো, অর্থাৎ যেতে যেতে মোট 3বার লেখকদের কি হয়েছে, লেখক যে গাড়ি করে গেছে প্রচন্ড গরম থাকার কারণে কি হয়েছে, প্রচন্ড গরম থাকার কারণে কি হয়েছে যে চাকাটা হচ্ছে ফেটে গেছে, প্রচন্ড ইয়ে থাকার কারণে চাকা ফেটে গেছে। এর হচ্ছে ইঞ্জিন শর্টবাজির উপর ঘোষা করে, মানে ইঞ্জিনটা ওই যে লেখকের সাথে যে শর্টবাজি ছিল, লেখক একটু রসিকতা করে বলতেছে যে ইঞ্জিনটা শর্টবাজির সাথে গোস্বা, গোস্বা মানে হচ্ছে রাগ করে 2বার গুম হলেন। চাকা সরালো হেডি ম্যানন, তারপর হচ্ছে তদাকর করলেন, তদারকি আর কি করলেন শর্টবাজি। জালালাবাদ পৌঁছাবার কয়েক মাইল আগেই শর্টবাজি কোমর বন্ধ অথবা নিবন্ধ কিংবা বেল্ট যাই বলুন, অর্থাৎ কোমর বন্ধ বেন যাই বলুন সব ছিঁড়ে দুটুকরো হলো। তখন খবর পেলুম সর্দারজি ও রাতকানা, অর্থাৎ লেখকের সাথে যে সর্দারজিটা আছে সেই সর্দারজি কি ছিল, রাতকানা ছিল। রেডিও কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিল, আদ্যকার মতো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো, কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব। অর্থাৎ রেডিওতে যেভাবে বলা আজকের মতো এখানে, আদ্যকার মতো এখানে আমাদের অনুষ্ঠান শেষ হলো। তো ওই যে লেখকের সাথে যে ছিল, যে রেডিও কর্মচারী যে ছিল, সে লেখকের কানে কানে বলছে যে আমাদের গাড়ি বা আমাদের জার্নি, আমাদের ভ্রমণ আজকের মতো এখানেই শেষ, আমাদের ভ্রমণ যেহেতু এখানেই শেষ, তাহলে আমরা মানে এটা লেখকের কানে কানে লেখক হচ্ছে বলে দিছে। আচ্ছা, এরপর খেয়াল করো, 8 মাইলটা দূরে আফগান সরাই, অর্থাৎ এখান থেকে মোট 8 মাইল দূরে, অর্থাৎ লেখকের গাড়ি যেখানে থামাইছে ওখান থেকে 8 মাইল দূরে আফগান সরাই। সরাই মানে হচ্ছে বিশ্রাম নেওয়া হয়। আগের কাল দিনে এরকম সরাইখানা ছিল, যদি এখনকার সরাইখানা নাই। তো এখনকার সরাইখানা না থাকার পেছনে কারণ কি? হ্যাঁ, আদ্যকার মানে হচ্ছে আজকের মতো, আদ্যকার মতো মানে হচ্ছে আজকের মতো, ঠিক আছে। আর ধক্কা বলতে সাধারণত বোঝায় বিশাল বড় যে মানে তোমার ইয়েতে তাবু তাবু বা দুর্গ টাইপের, যেটাকে বলে। বাহিরের কমেন্ট করিও না, হ্যাঁ যেটা বুঝাচ্ছি এগুলো বুঝো, প্রত্যেকটা লাইন এখানে বুঝার আছে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো যে 8 মাইল দূরে আফগান সরাইখানা, অর্থাৎ লেখকদের গাড়ি যেখানে থামছে ওইখান থেকে আরো 8 মাইল দূরে যে বিশ্রামখানা আছে সেটা। বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে চললুম, অর্থাৎ বেতারের যে লোক ছিল, সাহেব বলতে সাহেব, এবং লেখক আস্তে আস্তে সেই সরাইখানার দিকে যাচ্ছে যেখানে বিশ্রাম নিতে হয়, কারণ তাদের গাড়ি ছাড়বে আগামীকাল। আচ্ছা, এরপর বলছে এগিয়ে চললুম, বাদ বাকি আর সকালে হই হুল্লো করে গাড়ি ঠেলে নিয়ে চললো। সর্দারজি তন্নি করে বললেন, মানে তন্নি মানে একটু ইয়ে করে বললেন আর কি, একটু ভাব নিয়ে, একটু ঝুঁকি, মানে একটু ঘুমের ভাব, মানে একেবারে খুব গভীর মনোযোগ নিয়ে বললেন। একটু পা চালিয়ে সন্ধ্যা হয়ে গেলে সরাই দরজা বন্ধ হয়ে যায়, মানে একটু অন্য স্বরে, ভিন্ন স্বরে কথা বললে সেটাকে বলে আর কি তন্নি স্বর। তো এই স্বরে বললেন যে পা চালিয়ে যাওয়ার জন্য যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে সেই সরাইখানা বা বিশ্রামখানা যেটা আছে, সেই সরাইখানা বা বিশ্রামখানার দরজা কি হবে, বন্ধ হয়ে যাবে। এরপর বলছে সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ, অর্থাৎ বিশাল বড় দুর্গ বলতে সাধারণত বিশাল বড় বিল্ডিং কে বুঝায়। তো বলছে এইটা, এটা তো সরাইখানা না, বিশাল বড় একটা, মানে লেখকরা যে সরাইখানা বিশ্রাম নেবে বিশাল বড় এক দুর্গ।
কর্ম অন্তে। কর্ম অন্তে মানে অন্ত মানে শেষে, অর্থাৎ কাজের শেষে। কর্ম অন্তে মানে কি? কাজের শেষে। নিবৃত্ত পান্থশালাতে বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে উঠে, এর এর সঙ্গে তার কোনো সংস্রব নাই। অর্থাৎ সাধারণত এই যে সরাইখানা বা বিশ্রামখানা বলতে আমরা কি বুঝি? খুব চমৎকার হবে, যেখানে আমরা বসে বিশ্রাম নিতে পারবো, ঘুমাতে পারবো, আরাম করতে পারবো। এই সরাইখানাটা আসলে এরকম ছিল না, অর্থাৎ এটার সাথে কোনো সংস্রব নেই, মানে এটার সাথে কোনো মিল নেই। 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট 4খান দেওয়াল, সামনের খানাতে এক বিরাট দরজা এবং ভিতর দিয়ে ওট, বাস, ডাবল ডেকার অর্থাৎ বড় বড় যে বাসগুলো পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে। কিন্তু ভিতরে যাওয়ার সময় মনে হলো এই শেষ ঢোকা, এ দানবের পেট থেকে আর বেরোতে পারবো না। অর্থাৎ ওই সরাইখানাটা এত বড় ছিল যে ওই সরাইখানার মধ্যে ওট ঢুকে যায়, বাস ঢুকে যায়, এরপর হচ্ছে ডাবল ডেকার বড় বড় যে বাসগুলো আছে সেগুলো ঢুকে যায়। লেখকের মনে হচ্ছে যে এইখানে যে ঢুকবো, এই ঢুকার পরে, এখানে ঢুকার পরে যে মানে এখানে যে ঢুকবো, এখানে ঢুকার পরে আর কি হবে না, মনে হচ্ছে যে জীবন আর এখান থেকে বের হতে পারবো না। অর্থাৎ ওটা অত বড় ছিল। ঢুকাই থমকে দাঁড়ালো। তো লেখক যখন সরাইখানাতে যখন ঢুকতেছে, ঢুকার পরে ঠাস করে থমকে দাঁড়াইছে। কত শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারিনি। অর্থাৎ কত শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ, অর্থাৎ ওই সরাইখানাতে যেহেতু আম পাবলিক সবাই যেহেতু আশ্রয় নেয়, সবাই যেহেতু সেখানে থাকে, এই জন্য কি হয়েছে যে সবাইকে পুঞ্জীভূত দুর্গন্ধ, মনে হচ্ছে পুঞ্জীভূত মানে জমে থাকে, এত বেশি দুর্গন্ধ ছিল, মনে হচ্ছে লেখক ঢুকার সাথে সাথে লেখক এই করছে, এগুলো কি করছে, ধাক্কা মারছে। কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় 3 গজ পিছিয়ে গেল। মনে হচ্ছে যে আমি যেন ধাক্কা, মানে এত ধাক্কা মারছে যে ধাক্কার সাথে মনে হচ্ছে আমি 3 গজ ভিতরের দিকে চলে গেছি। ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না। এলাকাটা মৌসুমী হাওয়ার বাইরে, অর্থাৎ মৌসুমী হাওয়ার বাইরে, সাধারণত মৌসুমী হাওয়া যেখানে বৃষ্টিপাত হয়, হ্যাঁ মৌসুমী হাওয়ার বাইরে, তাই এখানে কোনো বৃষ্টিপাত হয় না। অর্থাৎ যেই এলাকাটাতে সরাইখানা, এই এলাকাটাতে এখানে কোনো বৃষ্টিপাতই হয় না। যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না, অর্থাৎ একদিন যদি উঁচু হইতো তাহলে বরফ পড়তো, আবার বৃষ্টিও হয় না। আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচ কোথাও উঠে না। অর্থাৎ ওই যে সরাইখানাটা ওটা যে পরিষ্কার করবে এমন কোনো ব্যবস্থা নাই, আশেপাশে ঝর্ণা নাই, তারপর হচ্ছে বৃষ্টি হয় না, এই জন্য ওই সরাইখানা কর্তৃপক্ষ পরিষ্কার করে না, বাহিরের কমেন্ট করে না। পুঞ্জীভূত মানে হচ্ছে এক করা, একত্রিত করা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ওকে। আজকের ক্লাসের পর মোটামুটি অনেকেই ব্যান খাবে, বুঝছো? মাথায় রেখো। এই যে আমি দেখতেছি যে কি করতেছো তোমরা, পড়াশোনার বাহিরে মানে পড়াশোনার ভিতরে থাকো না, এত বাহিরে চলে যাচ্ছ কেন? ক্লাসের কমেন্ট বক্সটার মনে হয় যে মানে পাবলিক বানাই ফেলা, একজন আরেকজনের রিপ্লাই দিয়ে আরেকজন মানে আসেই মনে হয় যে একজন আরেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এরপর দেখো, অতএব সিকান্দর শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে, সিকান্দর শাহী বাজিরাজ বলতে এখানে বোঝানো হচ্ছে ঘোড়া, বুঝছো? মানে একদম ঘোড়া থেকে শুরু করে সিকান্দর শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে, হ্যাঁ পরশুদিনের অন্ত ভেড়ার পালচে যে অবদান রেখে গেছে, তার স্থূলভাগ মাঝখানে সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্ম দুর্গন্ধ সর্বত্র এমন স্থিরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না হয় সরলে এগিয়ে যাওয়া অসম্ভব। অর্থাৎ বলতেছেন যে এই যে সরাইখানাতে তো কেউ যদি পশু পাখি মানে গবাদি পশু, তারপর হচ্ছে ঘোড়া, ওট এগুলো নিয়ে যায়, তো ওই ওটগুলো তো সরাইখানাতে থাকে। এখন এই যে ওটগুলো যখন মলমূত্র যখন ত্যাগ করে, এগুলো তার ভালো করে পরিষ্কার করায় না, কিছুটা পরিষ্কার করায়, কিন্তু ওগুলো তো গন্ধ থেকে যায়। তো ওই জায়গাটা আবার মানুষটা থাকে। তো লেখক মনে হচ্ছে যে যদি জোর করে এইভাবে যদি ভিতরের দিকে না ঢুকি, তাহলে মনে হচ্ছে ধাক্কা মেরে এই দুর্গন্ধ আমাকে বের করে দিবে, মানে সরাইখানার বর্ণনা দিচ্ছে এইভাবে করে। এরপর হচ্ছে সূচিবেদ্য মানে হচ্ছে সুই পরিমাণ। একটা সুইকে যদি কোথাও যদি ঢুকাও, তাহলে এই যে যেই ফাঁকা জায়গাটা হবে এটা কি তুমি দেখতে পারো না, এটাকে বলছে সূচিবেদ্য অন্ধকার দেখেছি, এই প্রথম সূচিবদ্ধ দুর্গন্ধ দেখলো। অর্থাৎ সূচিবেদ্য অন্ধকার দেখছি, যে চুল পরিমাণ আলো নাই এমন অন্ধকার দেখছি, এই প্রথম সূচিবেদ্য দুর্গন্ধ দেখলাম, যেখানে চুল পরিমাণ কোনো গন্ধ ছাড়া আর কোনো কিচ্ছু নাই। বুঝতে পারছো? আমি কি বুঝাইতে পারছি? একটু পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, এরপর খেয়াল করো, ভোরবেলা ঘুম ভাঙলো আজান শুনে। অর্থাৎ লেখক এবার ওইখানে কোন রকম থাকলো ওই সরাইখানাতে, এবার লেখকের আজান হলো, লেখক ঘুম ভাঙলো, আজান পড়ালেন এক বুখারা। এই বুখারাকে খেয়াল করে দেখো, বুখারা হচ্ছে উজবেকিস্তানের 5ম বৃহৎ শহর, অর্থাৎ উজবেকিস্তানের একটা শহর, সেখানে এক লোক, তাকে লেখক বললো বুখারা। এই বুখারা শহরের এক লোক সে নামাজ পড়াইছে, হ্যাঁ এক পুস্তিন সদাগর, উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে। অর্থাৎ ওই লোক এত সুন্দর করে তেলাওয়াত করছে কোরআন। স্তরীভূত মানে হচ্ছে স্তরে স্তরে, মানে স্তরে স্তরে ইয়ে হওয়া, বুঝছো? স্তরীভূত মানে হচ্ছে কি স্তরে স্তরে রাখা। হ্যাঁ,
এরপর খেয়াল করে দেখো, বেতারওয়ালাকে জিজ্ঞেস করতে তিনি বললেন আপনি নিজে জিজ্ঞেস করুন। অর্থাৎ ওই বেতারওয়ালাকে লেখক বলছে আচ্ছা এই লোকটা একটু জিজ্ঞেস করেন যে কিভাবে এই লোক এত ভালো আরবি উচ্চারণ করে। তখন বেতারওয়ালা তাকে বলছে আপনি বলুন। আমি বললাম কিছু যদি মনে না করেন আমি এই সংকোচ। তিনি আশ্চর্য হলেন যে বুঝতে পারলো খাস প্রাচ্য দেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে বাধা নেই। অর্থাৎ লেখক তার সাথে খুব ফর্মালিটি দেখায়, তাকে খুব ফর্মালিটি দেখায় বলছে আচ্ছা আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি, আপনি এত ভালো উচ্চারণ কিভাবে শিখছেন। ওই লোক খুব অবাক হয়ে গেছে, আল্লাহ এই প্রশ্ন করবে, আবার আমার কাছে অনুমতি নিতেছে। ওকে, আচ্ছা পরে জানলাম তার সম্বন্ধে কৌতূহল দেখানো সে বরঞ্চ খুশি হয়। হ্যাঁ, তারপর বলছে মোটরে বসে তারই দেখে তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতা জমা খরচ নিতে লাগলো। চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হাওয়ায় প্রথম পরশ পেল, খুলে দেখি সামনে সবুজ উপত্যকায়, রাস্তার দুদিকে ফসল ক্ষেত। অর্থাৎ এবার যখন লেখক চোখ খুলছে তখন লেখক চোখ খুলে দেখে যে সুন্দর চারদিকে সবুজ উপত্যকা। উপত্যকা হচ্ছে এরকম অনেকটা তোমার পাহাড়ের মতো, আর নিচে দিয়ে আবার তোমার সবুজ মাঠের মতো এরকম। রাস্তার দুদিকে ফসল ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিলেন, বললেন জালালাবাদ। এবার লেখক এসে পৌঁছেছে কোথায়? জালালাবাদ এসে পৌঁছেছে। জালালাবাদ কি? আফগানিস্তানের একটা শহর, অনেক সুন্দর চমৎকার শহর। হ্যাঁ, তখনই দুদিকে সবুজ আর লোকজনের ঘর বাড়ি। সামান্য একটি নদী ক্ষুদ্র সুযোগ পেলে কি মহান সবুজের লীলাখেলা দেখতে পারে জালালাবাদের, তার অতি মধুর তসবির। এমনকি যে দু চারটে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানদের চেয়ে মোলায়েম। মোলায়েম মানে একটু সফট, নরম, নাদুস নুদুস। এবার খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো এখানে কি বলছে, খেয়াল করো কি বলছে। লেখক বলছে যে সীমান্তে যে পাঠানদেরকে দেখছে এদের চেহারা একটু রুক্ষ টাইপের, আর এই যে জালালাবাদে যে পাঠানদেরকে দেখতেছে এদের চেহারা খুব মোলায়েম। এখন এটা কিন্তু পরিবেশের উপর কিন্তু চেহারা এটা কিন্তু ডিপেন্ড করে। তুমি একটা ভালো জায়গায় থাকলে তোমাকে দেখতে অনেক নাদুস নুদুস লাগবে, আর যেখানে তুমি কুত্তার মতো সারাদিন খাটো, ওই খাটা জায়গায় বা তুমুল রোদের মধ্যে তুমি সারাদিন কাজ করো বা সারাদিন তোমাকে রোদের মধ্যে থাকা লাগে, তাহলে তোমার চেহারার যে সফটনেস এটা আস্তে আস্তে কমে যাবে। এটা বলছে যে পাঠান দুই ধরনের পাঠান। সীমান্তের পাঠানরা একরকম, কারণ সীমান্তে অনেক বেশি রোদ, তীব্র রোদ, গরম। আর জালালাবাদ যেহেতু শান্তশিষ্ট, অনেক প্রাকৃতিক সৌন্দর্য, এই জন্য জালালাবাদের যারা পাঠান আছে তারা দেখতে খুব চমৎকার, দেখতে খুব মোলায়েম। লক্ষ্য করলাম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপর্দা নিন্দা করে, তারাই বৌদি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদের মতো। অর্থাৎ পাঠানদের মেয়েরা পর্দা মানে তারা যে পর্দার নিন্দা করে, অর্থাৎ মেয়েদের বেপর্দা, মেয়েরা বেপর্দা হওয়া যাবে না। জালালাবাদে এসে লেখক দেখলেন যে পাঠানদের মেয়েরা এখানে রাস্তায় কাজ করে। বুঝছো? জমা খরচ মানে হচ্ছে জমা করা, খরচ করা, এটা আর কি। ঠিক আছে, জালালাবাদে তার অতি মধুর তসবির, অর্থাৎ সেটার একটা নির্যাস দেখতে পেল। মুখ তুলে বাসের দিকে তাকাতে তার আপত্তি নেই। বেতার কর্তাকে জিজ্ঞেস করতে তিনি গম্ভীরভাবে বললেন আমার যতদূর জানা কোন দেশের গরিব মেয়েই পর্দা মানে না। অর্থাৎ গরিবরা তো পেটের দায় বাহিরে বের হতে হয়, কাজে গরিব মেয়েরা পর্দা মানে না, অন্তত আপন গায়ে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে। ওকে, কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজি বজায় রাখে। আমি জিজ্ঞেস করলো আরবের বেদুইন মেয়েরা? এরপর লেখক বলছে আচ্ছা আরবের বেদুইন মেয়েরা যারা, তারাও কি পর্দা করে না? এরপর বলছে, তিনি বললেন আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখছি। অর্থাৎ আরবের বেদুইন মেয়েদেরকেও লেখককে সে বলতেছে যে আমি আরবে গিয়ে দেখছি এরকম। ইরাকে গিয়ে গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভেতর অন্তর্ধান মানে পালালো। অর্থাৎ জালালাবাদে যখনই গাড়ি থামলো কাবুলের যারা আছে এরা সবাই এবার পালাই গেল। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না বাস ফের ছাড়বে কখন। অর্থাৎ বাসওয়ালাকে তো জিজ্ঞেস করতে হবে যে মামা ছাড়বেন কখন। তো বাস যখন থামে তখন আমরা কি করি? বাইরে জিজ্ঞেস করি, না জানা থাকলে আচ্ছা কতক্ষণ থামবে। হ্যাঁ, তো কতক্ষণ থামবে খেয়ে তুলে মানে হচ্ছে খুব দ্রুত গতিতে আর কি। তো বললো যে মানে ফের বাস যখন ছাড়বে তখন বললো যে কতক্ষণ গাড়ি ছাড়বে। এই কথা কেউ জিজ্ঞেস না করে বাস থেকে সবাই নেমে গেল জালালাবাদে। আমি তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে সুদালাম মানে কি বললাম। সুদালাম মানে কি? দেখো সর্দারজিকে বললো, কি বললো? বাস আবার ছাড়বে কখন, অর্থাৎ বাসটা আবার কখন ছাড়বে। সর্দারজি বললেন আবার যখন সবাই জড়ো হবে, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট টাইম নেই, যখন সবাই আসবে তখন আবার বাস ছাড়বে। বুঝছো? এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে যে জিজ্ঞেস করলুম সে কবে। সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন আমি তার কি জানি, সবই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন, অর্থাৎ যখন সবাই খাওয়া দাওয়া করে ফিরে আসবে তখন আবার এই গাড়ি ছাড়বে। বেতারকর্তা বললেন ঠাই দাঁড়িয়ে করছেন কি? ঠাই মানে একেবারে স্থির হয়ে, অর্থাৎ আপনি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে কি করছেন? আসুন আমার সঙ্গে, আমি সুদালাম মানে কি বললাম।
হ্যাঁ, তারপর কি বললো যে আর সব গেল কোথায়, ফিরবেই বা কখন। অর্থাৎ লেখক তাদেরকে নিয়ে চিন্তিত যে বাসে করে এত মানুষ আসলাম, এই মানুষগুলো কই করলো। বেদুইন হচ্ছে আরবের যাযাবর জাতি, শব্দ অর্থগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট, এটা জানার কথা। বেদুইন হচ্ছে আরবের এক জাতি। তো বলছে বাকি লেখক ওই ওই লোককে বলতেছে যে বেতার কর্তাকে বলছে যে আপনি বলেন তারা কখন যাবে, তো ফিরবেই বা কখন। তিনি বললেন ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন কেন, অর্থাৎ আপনি ওদের জন্য এত চিন্তা করতেছেন কেন। হ্যাঁ, আপনি তো ওদের মাল জানের জিম্মাদার না। জিম্মাদার মানে হচ্ছে যিনি জামিনদার। আপনি তো তাদের মাল তারপর হচ্ছে তাদের জান, এটা জামিনদার না। আপনি তাদেরকে নিয়ে এত কেন টেনশন করতেছেন। আমি বললাম তা তো নয়, কিন্তু যেরকম ভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো, তাতে মনে হলো না যে ওরা শীঘ্রই ফিরবে। আজ সন্ধ্যা, তাহলে কাবুল পৌঁছাবো কি করে। অর্থাৎ লেখক চিন্তা করতেছে আজ সন্ধ্যার ভিতরে কাবুল পৌঁছাবে, কিন্তু ওই লোকগুলো যেভাবে গেছে লেখকের হাবভাব দেখে মনে হয়েছে যে এরা তাড়াতাড়ি আর ফিরবে না। বেতার কর্তা বললেন সে আশা শিখেই তুলে রাখুন। সে আশা শিখে বলতে বোঝানো উপরে, সে আশাটা অ্যাকচুয়ালি শিখেই হচ্ছে কি, গ্রাম অঞ্চলে দেখবে পাটি দিয়ে রশি দিয়ে এক ধরনের শিকা বানায়, ওইটার উপরে পাতিল রাখে। তোমরা হয়তো এগুলো না দেখার কথা। পাতিল রাখে এই কারণে বিড়াল যাতে খাইতে না পারে, বিড়াল যাতে মানে খাবার যাতে খাই ফেলতে না পারে। এখানে শিখে মানে বুঝাচ্ছে ওটা উপরে, মানে আপনি যে চিন্তা করতেছেন যে আপনি সন্ধ্যার ভিতরে কাবুল পৌঁছাবেন, এটা আপনি এই চিন্তা বাদ দেন। এদের তো কাবুল পৌঁছাবার কোনো তাড়া নেই। বাস যখন ছিল না তখন তারা কাবুল পৌঁছাতো 15 দিনে। অর্থাৎ তাদের এখন এই যে খুব চিল করে তারা যাচ্ছে, হয়তো 4-5 দিন লাগতেছে কাবুল যেতে, কিন্তু তারা খুব চিল। কেননা আগে যখন বাস ছিল না তখন তাদের লাগতো 15 দিন। হ্যাঁ, এখন 4 দিন লাগলেও তার আপত্তি নেই। জালালাবাদে পৌঁছালে এখানে সকলে কাকা মামা শালা কেউ না কেউ আছে, তাদের তত্ত্বশালা মানে হচ্ছে কি, খোঁজ খবর করবে, খাবে দাবে, তারপর ফিরবে। অর্থাৎ কাবুল যাওয়ার সময় জালালাবাদে সবাই থামে, এখানে সবার আত্মীয় স্বজন থাকে, সবাই দেখা সাক্ষাৎ করে আস্তে ধীরে আসে, বুঝছো। আচ্ছা, এরপর খেয়াল করো, মোটর ছাড়লো অনেক বেলায়, কাজেই বেলাবেলি মানে হচ্ছে সন্ধ্যা নামার আগে। বেলাবেলি মানে কি, সন্ধ্যা নামার আগে কাবুল পৌঁছাবার আর কোনো ভরসাই রইল না। পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল। এই যে এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে পেশোয়ার থেকে জালালাবাদ কতটুকু। পেশোয়ার থেকে জালালাবাদ হচ্ছে কতটুকু বলতো, 100 মাইল। জালালাবাদ থেকে কাবুল আরো 100 মাইল। তার মানে খেয়াল করো, জালালাবাদ থেকে আবার যখন লেখক যখন কাবুলে যাবেন তখন এটা আরো 100 মাইল। হ্যাঁ, শাস্ত্রে কি লেখে, সকালে পেশোয়ার থেকে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছাবে। অর্থাৎ নিয়মে বলা হয়, দেখবা অনেক সময় মানে গাড়িতে গেলে গাড়ি বলে যে হ্যাঁ 1 ঘন্টায় আমরা গিয়ে অমুক বগুড়াতে গিয়ে নামবো, তারপর আরো 2 ঘন্টা পর রংপুরে নামবো। দেখা গেল জ্যামের ঠেলায় ওই যে বলে ওইটা খালি বলার মধ্যেই থাকে, আর কিছু না। তো এই জন্য লেখক এখানে একটু রসিকতা করে বলতেছে, কি বলতেছে, শাস্ত্রে বলে। এটা কি বলে, এটা শাস্ত্রে বলে। পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। যখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোক, অর্থাৎ অল্প লোকই শাস্ত্র মানে, যে তাড়াতাড়ি করে আসবে, ইয়ে করবে না, এগুলো কেউ করে না। পরে জানলাম একমাত্র মেল বাস ছাড়া আর কোন শাস্ত্র নির্দিষ্ট ভাবে চলে না। মেল বাস হচ্ছে যে সকল ট্রেন মালবাহী ট্রেন, এগুলো মানুষ উঠে না। তো মালবাহী ট্রেনটা 8টা ট্রেন 8টাই ছাড়া, কারণ এগুলো তো মানুষ উঠার কোনো কাজ নাই, জাস্ট টাইমে ছেড়ে দেয়, জাস্ট টাইমে পৌঁছে যায়। এটা ছাড়া আর কিছু আইন মানে না। সন্ধ্যা কাটলো নলার পারে, নার্গিস বনের এক পাশে, চিনার মর্মের মাঝখানে, সূর্যাস্তের শেষ আবাটুকু চিনার পল্লব একটা স্থান, সেখান থেকে মুছে যাওয়ার পর ডাক বাংলোর খানসামা আহার নিয়ে গেল, খেয়ে সেখানেই চারপাই আনিয়ে শুয়ে পড়লাম। শেষ রাতে ঘুম ভাঙলো অপূর্ব মধুর। এবার যখন রাত একদম শেষ রাত মানে ফজর হবে এমন, তখন লেখকের কানে আসলো অপূর্ব মধুর মাঝখানে হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলকুল শব্দ, অর্থাৎ পানি পড়ার, ঝর্ণা থেকে পানি পড়ার যে শব্দ, এমন শব্দ শুনতেছে। আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখ চাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস, অর্থাৎ পুরো গাড়ির ভিতরে তখন কি হয়ে গেছে, একটা সুগন্ধি চলে আসছে, মনে হচ্ছে যে কোন সুন্দরী নারী নিঃশ্বাস নিচ্ছে। শেষ রাতে নৌকা যখন ঢিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন নদীর কুলকুল শব্দে ঘুম ভেঙে যায়, জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায়। টুট মানে হচ্ছে ভাঙা, ওই যে গান আছে না, টুটা হুয়া, গান আছে না এমন আর। তো টুট মানে হচ্ছে ভাঙা। তো যেরকম মানে শরতের অতি ভোরে যেমন ঘুম ভেঙে যায়, এখানে তাই হলো। কিন্তু দুয়ে মিলে গিয়ে এই সঙ্গীতে বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ ভাগ, অর্থাৎ ভালোবাসার গন্ধ জীবনে কখনো পাই নাই। সেই আধা আলো অন্ধকারের চেয়ে দেখি দিনের বেলায় শুকনো নালা জলে ভরে গিয়ে দুকুল ছাপিয়ে নার্গিসের পা দিয়ে ছুটে চলছে। ঝলমল নালার উজানের দিনের বেলায় বাদ দিয়ে জল বন্ধ করা হয়েছে। ভোরে আজানের সময় নিমলার বাগানের পালা, বাঁধ খুলে দিতে নালা চাপিয়ে জল ছুটছে, তারই পাশে নার্গিস নয়ন
মিলে তাকিয়ে আছে, এর গান সৌরভে মিশে গেছে, আর যে চিনারে পদপান্ত উভয় সঙ্গীতে সৌরভ উৎস বিষয়, হ্যাঁ উৎস বিষয়, এখানে একটু ভুল আছে, হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মি নবীন অভিষেকের জন্য। এখানে মূলত বলতেছে অর্থাৎ তিনি যে কাবুলের যে সৌন্দর্য, কাবুলের সেই সৌন্দর্য লেখককে অভিপ্রায় মানে একেবারে মানে চমৎকার করে লেখক সেটা তুলে ধরলেন। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার মানে দরজা, আজি প্রাতে সূর্য উঠা, ভোরে নামাজ শেষ হইতে শব্দাব্দী ভেপু বাজাতে আরম্ভ করলেন, মানে সবাই তুলে দিতেছে আর কি। হ্যাঁ, ভাবগতি দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন আজ সন্ধ্যা যে করেই হোক কাবুলে পৌঁছাবেন, অর্থাৎ যে করেই হোক তিনি আজ সন্ধ্যা কি করবেন, কাবুলে পৌঁছাবেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি গন্তব্য কাবুল। এটা চল আমরা একটু কোশ্চেন সলভ করি। হ্যাঁ, 9 শিখে দিয়ে লেখক কোথা থেকে শার্ট কিনেছিলেন বলতো? ওকে, দ্রুত সলভ করো। ওকে, ভেরি গুড। তাহলে এটা কি হবে? উত্তর হচ্ছে চাঁদনি থেকে, তাই না? আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব, দেখি আমরা আসলে কতটুকু পড়ছি সেটা মনে আছে কিনা। ইউরোপিয়ান থার্ড নামক একটি প্রয়োজনীয় সর্বত্র আনাগোনা করতো কোথায়, কোথায় করতো বলতো? এবারে একটা মন থেকে বলো তো, তোমরা আমার ক্লাসের শুরুতে আমি ডিস্টার্ব করছো কেন? আসলে কি সাউন্ডের প্রবলেম? সাউন্ডের প্রবলেম থাকলে এখন সাউন্ডের প্রবলেম নাই? হ্যাঁ, আমি তো প্রথমে শুনলাম যে সাউন্ড ঠিক আছে, তোমরা মানে ডিস্টার্ব করছো কেন আজকে? ইচ্ছাকৃত ভাবে করছো নাকি সত্য করে বলো? আমি তো প্রথমে শুনলাম যে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে বলতো? ইউরোপিয়ান থার্ড কোথায়? ভারতে। এটার উত্তর কি হবে? ভারতে। বাংলাদেশের প্রসঙ্গ ওখানে নাই কোথাও। এটা ইউরোপিয়ানদের জন্য কে বলেছিলেন? এটা লেখক কে বলেছিলেন বলতো? এটা ইউরোপিয়ানদের জন্য। এটা ইউরোপিয়ানদের জন্য, এটা কে বলছে? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে এই যে এক ফিরিঙ্গি লেখককে বলছে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো আমরা দেখি ফাঁকা গাড়িকে কে কাজে লাগাতে চাইছে। তাই উত্তর হচ্ছে লেখক বলছে যে তোমাতে আমাতে মিলে কাজে লাগাই। আচ্ছা, এরপর দেখো বাংলা শব্দের অন্তদেশে, অন্তদেশ মানে শেষে, অনুসার যোগ করলে কি হয়? বাংলা শব্দের অন্তদেশে। আচ্ছা, প্রথমে প্রবলেম ছিল না? তাহলে বাংলা শব্দের অন্তদেশে কি হয়? অনুসার যুক্ত করলে হয় সংস্কৃতের মতো। ইংরেজি শব্দ কোথায় জোর দিলে, জোর দিয়ে কথা বললে সাহেবী ইংরেজি হয়? উত্তর হচ্ছে প্রাগদেশে। প্রাগদেশ মানে কি? শুরুতে। প্রাগদেশ মানে কি? শুরুতে। ওকে, এরপর খেয়াল করে দেখো ফিরিঙ্গি কোথাকার নেটিভ বলতো? এগুলো আমরা একদম ভালো করে পড়ছি, খুব ভালো করে পড়ছি। ওকে, বলো ফিরিঙ্গি কোথাকার নেটিভ? ফিরিঙ্গি কোথাকার? ফিরিঙ্গি তালতলার নেটিভ আমরা পড়ছিলাম, তাই না? আচ্ছা, এরপর দেখো কার ভ্রমণের উৎসাহ ক্রমে চুপসে গেছে? উত্তর হচ্ছে কি? আর বলো, কার ভ্রমণের আগ্রহ ক্রমেই চুপসে? উত্তর হচ্ছে লেখকের। লেখকের ভ্রমণের আগ্রহ ক্রমেই চুপসে গেছে, অর্থাৎ লেখক ভ্রমণ করতে চাইছে কিন্তু ওই যে বাড়ির প্রতি মানে দূরে যাচ্ছে, এটার জন্য। লেখক কি করতে ব্যস্ত ছিলেন? পাসপোর্টে জামা কাপড় জোগাড় করতে, জুতো পলিশ করতে, খাওয়া দাওয়া করতে, গাড়ি ও ডেকে আনতে। তো লেখক মূলত প্রথমে ব্যস্ত ছিলেন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে, পাসপোর্ট গোছাইছে এবং জামা কাপড় জোগাড় করতে প্রথম দিকে বলছে যে প্রথম কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম। লেখকের সাথে কার আলাপচারিতা হলো? কাবুলির, পাঠানের, সাহেবের, ড্রাইভারের। তো আলাপচারিতা আরম্ভ হলো, কাবুলির হয় না, পাঠানের হয় না, সাহেবের হয় না। তো প্রথম দিকে আসলে লেখকের সাথে কার হয়েছে বলো? কাবুলির তো অনেক পরে হয়েছে, তাই না? কাবুলির সাথে কি হয়েছে? অনেক পরে হয়েছে। এবার বলো পাঠানের সাথে হয়েছে আলাপচারিতা শুরু হয়েছে কার সাথে? পাঠানের সাথে, তাই না? নাকি সাহেবের সাথে? অ্যাকচুয়ালি কোশ্চেনটাই একটু ঝামেলা আছে আর কি, মানে লেখকের সাথে অনেকের সাথে আলাপচারিতা শুরু হয়েছে। আচ্ছা, এরপর দেখো কে উৎকৃষ্ট ডিনার তৈরি করেছে? উত্তর হচ্ছে পিয়াসে। পিয়াসে মানে কি? প্রেমিকা। লেখকের ওই লোকের পিয়াসে। জাকারিয়া স্ট্রিট থেকে লেখক কি নিয়েছিলেন? জাকারিয়া স্ট্রিট থেকে লেখক নিয়েছিলেন খাবার।
আচ্ছা, সাহেব খায় আর কি করে? আনমনে বাইরের দিকে তাকায়। ওই যে যখন তোদের মনে আছে সাহেবের বউ যখন নিজে রান্না করছে এটা বলে যখন চালাই দিছে, তখন সাহেব কি করে? আনমনে বাইরের দিকে তাকায়। তখন সাহেব বাইরের দিকে তাকায়, লজ্জায় বাইরের দিকে তাকায়। আচ্ছা, 6 ফুট লম্বা কে? 6 ফুট লম্বা কাবুলি, পাঠান, বাঙালি, ইউরোপিয়ান। তাহলে উত্তর হচ্ছে পাঠানরা। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, জলান্ধরে সিলওয়ার বানাতে কত গজ লাগে? তো এইগুলো একদম আমরা যখন প্রথমে যখন পড়ছি, যেমন তোমাদেরকে একটুখানি যদি দেখাই তাহলে তোমরা আরো ভালো বুঝবা। দেখো, একদম প্রথম দিকে আমরা এই কোশ্চেন গুলো হচ্ছে আমরা খুব ভালো করে পড়ে আসছিলাম। কই কই গেল? এই যে দেখো, একদম প্রথমে দেখো, তোমাদেরকে একটু দেখাই, মানে কিভাবে কোশ্চেন গুলো কিভাবে আসে ওটা তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, এই যে দেখো, দেখো এই যে দিল্লিতে 3.5, দেখছো? এই যে দিল্লিতে 3.5 আর জলান্ধারে হচ্ছে কি 4.5। জলান্ধারে কত? 4.5। আর লাহোরে হচ্ছে 5, তারপর হচ্ছে লালমুসাই 6.5। তার মানে বুঝতে পারতেছো উত্তরটা কি হবে? জলান্ধারে কত হবে? 4.5 হবে। এরকম পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে। অর্থাৎ তুমি যদি একদম ডিটেলস যদি না পড়ো তাহলে কিন্তু ধরা খাবা, বুঝছো? ডিটেলস না পড়লে কি হবে? ধরা খেয়ে যাবা কনফার্ম। আচ্ছা, তাহলে এগুলো আমরা বললাম। এরপর খেয়াল করে দেখো, 300 দিনার সাহেব খায় আর কি করে? জলান্ধারে কত? 4.5, তাই না? তার 4.5 গজ। উত্তর হচ্ছে কি? এই যে ডি। ওকে, এরপর খেয়াল করে দেখো, বুড়ো বয়সে কে মাঝে মধ্যে বায়োস্কোপ দেখে? সর্দারজি, লেখক, বেতার কর্মী, কাবুলি। কে দেখে বলো তো? আমরা পড়ছি যে সর্দারজি বলছে যে আমার নাতিগতির মতি মতলব বোঝার জন্য আমি কি করি? এখনো বায়োস্কোপ দেখি। কত বছর পুরনো গল্পে এক মেম সাহেব? 200 বছর, 300 বছর, 400 বছর, এগুলো সব পড়লে পারবা। হ্যাঁ, দিনের বেলা পেশোয়ার কাদের দখলে? দুইটা, একটা হচ্ছে ইংরেজদের দখলে থাকে, আরেকটা হচ্ছে কাদের দখলে থাকে? হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার ইয়েদের দখলে থাকে, ফিরিঙ্গিদের দখলে, ইংরেজদের দখলে, এই ভারতীয়দের দখলে। এটা একটু ঝামেলা আছে এই কোশ্চেনটাতে। আচ্ছা, রাতে পেশোয়ার কাদের? তো এগুলো সবই দেখবা পারবা। কেউ উত্তম উর্দু বলেন, শেখ সর্দারজি, শেখ আহমেদ আলী, শেখ আহমেদ আলী উত্তম উর্দু বলেন। তারপর হচ্ছে পাঠানদের অভ্যর্থনা কেমন? এটা বলে, এটা তোমাদেরকে পড়াইছি, এই কোশ্চেনটা আসতে পারে। পাঠানদের অভ্যর্থনা সম্পর্কে, মানে রিসিভ করা সম্পর্কে, অতিথি পরায়ণতা সম্পর্কে লেখক কি বলছে? পাঠানদের অভ্যর্থনা কেমন বলতো? পাঠানদের অভ্যর্থনা কেমন? উত্তর হচ্ছে লেখক নিজেই বলছে যে নির্জল আন্তরিক, অর্থাৎ কোনো জল নাই, কোনো ভেজাল নাই, একদম খাঁটি, বুঝছো? আচ্ছা, এরপর বলছে গন্তব্য কাবুল শিরোনামে আর যা হতে পারতো? আফগানিস্তানের যাত্রা, কাবুল যাত্রা, কাবুলের পথে। তো তো তিনটাই হইতে পারতো। দেখো, আফগানিস্তানের যাত্রা, এটা ঠিক আছে। কাবুল যাত্রা, কাবুলের পথে, এটাও হইতে পারতো। মানে তিনটাই এখানে আসলে রাইট অ্যান্সার হয়। এরপর বলছে গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে লেখকের মনে হলো তিনি একা, তিনি নিঃসঙ্গ, তিনি দল ছুটো। তাহলে তিনি কি, তার কি মনে হয়েছে বলতো? গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে লেখকের মনে হয়েছে কি? তিনি একা। এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে, কিন্তু আমার তো অপশনে একটা নাই। খেয়াল করো, অপশনের মিনিমাম আমাকে 2টা নিতে হবে। সো এখন আমি যদি 2টা যদি নিতে যাই তাহলে উত্তর হচ্ছে লেখক এক আর নিঃসঙ্গতা একই, তার মানে 1 আর 2। সো 1 আর 2 হলে আমার অপশন হবে কি? সঠিক উত্তর হচ্ছে ক। 1 আর 2 যখন হবে তখন সঠিক উত্তর কি হবে? ক হবে। ভেরি গুড, আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে এইটা কি আমাদের কি ক্লিয়ার? আমাকে একটুখানি বলো তো, একটু পর্যন্ত কি আমাদের ক্লিয়ার? পারবো আমরা? কঠিন নাকি? পারবা কিনা বলো তো? জিনিসটা অনেক সহজ, একটু সহজ মনে করলেই সহজ, আর কঠিন মনে করলে কিন্তু আসলেই কঠিন। আমরা সহজ মনে করেই পড়বো। আমরা যত সহজ মনে করবো পড়া আমাদের কাছে ততই সহজ হবে। আমরা এখন পড়বো পদ্মা কবিতা, খুব ছোট্ট একটা কবিতা, বেশি সময় লাগবে না। তোমাদের পাঠ্য বইটা একদম সবচেয়ে ছোট কবিতা এটা। তো আমাদের এই কবিতাটা আমরা একটু পড়ার জন্য চেষ্টা করি। অনেক ছোট কবিতা, তো চিন্তা করার কোনো কারণ নাই, এটা আমরা অল্প সময়ে শেষ করে ফেলবো। একেবারে ছোট কবিতা। তো লিখেছেন ফররুখ আহমদ, ঠিক আছে? ফররুখ আহমদ হচ্ছে, তিনি হচ্ছে মাগুরা জেলাতে জন্মগ্রহণ করেন। এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার কাব্যগ্রন্থ হচ্ছে সিরাজুল মুনিরা, 7 সাগরের মাঝি। এই 7 সাগরের মাঝি খুবই বিখ্যাত কাব্যগ্রন্থ, এটা ডেফিনেটলি তোমরা সবাই জানো। এই 7 সাগরের মাঝি হয়তো অনেকে নাম শুনো নাই বা নাম শোনার কথা, এটা পড়বা। আর তার সনেট সংকলন হচ্ছে মহত্বের কবিতা। তার একটা কাব্যনাট্য, সেটার নাম হচ্ছে নওফেল ও হাতেন। আর তার কাহিনী কাব্যের ভিতরে রয়েছে হাতেন তাই, এটা হচ্ছে তার কাহিনী কাব্য। হাতেন তাই কি? হাতেন তাই হচ্ছে তার কাহিনী কাব্য। এছাড়া তিনি আরো অনেক সাহিত্য লিখেছেন। এরপর আসি আমরা লিখি, এখানে অনেকগুলো লেখকের যে সাহিত্য কর্মগুলো, এগুলো একটু আমাদেরকে ভালো করে পড়তে হবে।
তো জন্মসালটা আমরা যদি একটু যদি দেখি, এই যে 1918 তিনি জন্মগ্রহণ করেন, তাহলে ডেফিনেটলি এই প্রশ্নের উত্তর কি হবে বলতো? 1918 হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়তে হবে লেখক পরিচিতি থেকে, যেগুলো আমাদেরকে লেখক পরিচিতি থেকে পড়লে আমরা পারবো। এরপর আমরা যদি একটুখানি যদি দেখি, আচ্ছা এরপর একটু আমি যখন কোশ্চেন সলভ করে তখন অনেক ফাস্ট সলভ করে, মানে সময় কম দিই, এটাই হওয়া উচিত। মানে আমি যখন কোশ্চেন সলভ করে তখন ধীরে পড়ানোর কোনো কাজ নেই, তাড়াতাড়ি ধামধাম করে কোশ্চেন সলভ করবো, মানে তাহলে তুমি তাড়াতাড়ি কোশ্চেনটা ধরে ফেলবা, এটাই হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি। আচ্ছা, তো ফরুক পদ্মা কবিতাটি কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে বলতো? কাফেলা, এটা মনে রাখবা, পদ্মা কাফেলা, পদ্মা কাফেলা। তাহলে পদ্মা কোথা থেকে নেওয়া হয়েছে? কাফেলা কাব্যগ্রন্থ থেকে। পদ্মা কোথা থেকে নেওয়া হয়েছে? কাফেলা কাব্যগ্রন্থ থেকে। ওকে, আচ্ছা, তো এখানে আসলে মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু হচ্ছে, এখানে শব্দার্থ আছে, এগুলো পরে বলবো। আমাদের বাংলাদেশ হচ্ছে কি নদীমাতৃক বাংলাদেশ। এই নদীমাতৃক বাংলাদেশে পদ্মা নদীকে ঘিরে পদ্মা নদীর যে ভয়ঙ্কর আবর্তন, ঢেউয়ের যে আবর্তন, নদীর ঢেউ কেউ কখনো দেখছো? তীব্র স্রোত, আজকে কবিতাটা ছোট কবিতা, ওই জন্য শেষ করে দিব, সমস্যা নেই। এই যে পদ্মা নদীকে নিয়ে লেখকের চিন্তাধারা, এই পদ্মা নদী যখন বন্যা হয় তখন এই পদ্মা নদী সবকিছু পদ্মার পানি দিয়ে সবকিছুকে ভাসিয়ে তলিয়ে নিয়ে যায়। আবার যখন বন্যা যখন শেষ হয়ে যায় তখন এই পদ্মা নদী মানুষের জীবিকার একটা উৎস তৈরি করে, বুঝছো? তো এবার আসো আমরা একটু দেখি। এরপরে আমি এখানে যে শব্দার্থ দেওয়া আছে এগুলো সব আমি পড়াই দিব, এরপর ব্যাখ্যা দেওয়া আছে, সব বলে দিব। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, অর্থাৎ লেখক বলছে অনেক ঘূর্ণি। ঘূর্ণি মানে বুঝো, সমুদ্রে যে ঘূর্ণিঝড় হয় মানে খারাপ সময় আর কি, সমুদ্রের যে খারাপ সময়, এই অনেক সমুদ্র অনেক খারাপ সময়ের মধ্যে হ্যাঁ ঘুরে লেখক সমুদ্রের স্বাদ পেয়েছেন। অর্থাৎ সমুদ্রে ঘোরার যে স্বাদ, যে মজা বা যে অভিজ্ঞতা লেখক সেটা পেয়েছেন। জীবনের পথে পথে অভিজ্ঞতা পুরাই প্রচুর, অর্থাৎ জীবনের পথে পথে লেখকের যে জীবন, এই জীবনে লেখক বিভিন্ন জায়গায় ঘুরেছেন, লেখক পদ্মা নদীর মধ্যে ঘুরেছেন, লেখক ঘুরিয়ে কি করছেন? নানা অভিজ্ঞতা তিনি কুড়িয়ে নিয়েছেন, প্রচুর অভিজ্ঞতা তার আছে। এই অভিজ্ঞতা থেকে লেখক এবার বলতেছে, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। এই কথা কাকে বলতেছে? এই তোমাকে তারা বলতেছে পদ্মা নদীকে, অর্থাৎ পদ্মা নদীকে বলতেছে যে তোমাকে দেখে, এই তুমি পদ্মা নদী, তোমাকে দেখে তোমার যখন ঘূর্ণিঝড় যখন শুরু হয়, তোমার যখন তাণ্ডব যখন শুরু হয়, তখন তোমাকে দেখে কেঁপেছে জলদস্যু। জলদস্যু মানে হচ্ছে যারা জলে ডাকাতি করে। জলদস্যু মানে কি? যারা জলে ডাকাতি করে। এই জলদস্যু দুরন্ত হারমাদ, দুরন্ত মানে চালাক, হারমাদ মানে হচ্ছে পর্তুগিজদেরকে বলা হয় হারমাদ। তো বলছে তোমাকে দেখে এই ভয়ঙ্কর দুরন্ত যে জলদস্যু, সেই জলদস্যু তোমার পদ্মা নদীর ঢেউয়ের আবর্তন দেখে কি করছে? কেঁপেছে। তাহলে লাস্ট টাইমটা বুঝতে পারছো? কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ, অর্থাৎ পদ্মা নদীর ঢেউয়ের যে আবর্তন, এটা দেখে জলদস্যু কি করছে? কাঁপছে। তোমার তরঙ্গ বঙ্গের বর্ণ তার হয়েছে পাণ্ডুর। এই পাণ্ডুর মানে হচ্ছে ধূসর, মলিন, অর্থাৎ তোমার তরঙ্গভঙ্গ। তরঙ্গভঙ্গ মানে কি? ঢেউয়ের আবর্তন, অর্থাৎ এই যে ধুম 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 করে যে ঢেউ উঠে, বুঝছো? ঢেউয়ের আবর্তন। তো বলছে যে তোমার এই ঢেউয়ের আবর্তন দেখে, কি হয়েছে? পাণ্ডুর হয়েছে, ফ্যাকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে। কিভাবে মলিন হয়েছে? কার মলিন হয়েছে? মুখ মলিন হয়ে গেছে। ওই হারমাদ জলদস্যু। সংগ্রামী মানুষ তবুও দুই তীরে চালায় লাঙ্গল, অর্থাৎ সংগ্রামী মানুষ বলতে বোঝানো হচ্ছে কৃষক। অর্থাৎ এই হারমাদ জলদস্যু পদ্মা নদীর এই ব্যাপক ঢেউ দেখে সে ভয় পেয়ে গেছে, অথচ আমার দেশের যারা কৃষক তারা দুই তীরে, এই নদীর দুই তীরে তারা লাঙ্গল চালাচ্ছে, তাদের মধ্যে কোনো ভয় নাই, তারা সাহসী, সংগ্রামী। কঠিন শ্রমের ফল শস্য দান পেয়েছে প্রচুর, অর্থাৎ তারা কঠিন পরিশ্রম করেছে, তুমুল পরিশ্রম করে তারা সেখান থেকে ফল শস্য পেয়েছে প্রচুর পরিমাণে। তারা কি করছে? সেখানে পরিশ্রম করে তারা সেখান থেকে শস্য পেয়েছে, তারা সেখান থেকে ফলমূল পেয়েছে, সবজি পেয়েছে, বুঝছো? তাহলে লেখক এখানে কি বুঝাতে চাইলেন? লেখক এখানে বুঝাতে চাইলেন যে যেই পদ্মা নদীর ঢেউয়ের আবর্তন দেখে জলদস্যু ভয় পায়, সেখানে আমার সংগ্রামী কি করতেছে? আমার সংগ্রামী কৃষক যারা, তারা সেখান থেকে শস্য ফলাচ্ছে, উর্বর চরে ফলাইছে পর্যাপ্ত ফসল। উর্বর চর, উর্বর মানে হচ্ছে যেখানে ভালো চাষ হয়, অর্থাৎ যেখানে ভালো চাষ হয় সেটাকে বলে, সেটা হচ্ছে কি? উর্বর। উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল, অর্থাৎ তোমার এই উর্বর চর পদ্মা নদীকে বলতেছে
চর তো বুঝো, ধরো এটা হচ্ছে নদী, এই নদীর চারপাশে এমন যে খেলা মানে চিকন মাঠের মতো থাকে নদীর দুই পাশে, এটাকে বলে চর, বুঝছো? এরকম দেখবে যে ঢাল হয়ে গেলে পানি কমে গেলে ওইটা চর হয়েছে, ওটাকে বলে চর। তো বলছে এই তোমার এই উর্বর চরে ফলাইছে পর্যাপ্ত ফসল, অর্থাৎ তোমার এই উর্বর চরে, এই চরের মধ্যে অনেক ফসল কি হয়েছে, ফলাইছে, মানে অনেক ফসল পেয়েছে, ফলন হয়েছে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, নির্ভীক মানে হচ্ছে ভয়হীন, ভয়হীন যারা এই ফসলের কাজ যারা করে, যারা এই সারাদিন পদ্মা নদীর তীরে যারা পড়ে থাকে, যারা কি করে সারাদিন পদ্মা নদীর তীরে যারা পড়ে থাকে, তাদেরকে লেখক বলছেন তারা হচ্ছে তাদের জীবন মৃত্যুর নিঃসংশয়, তাদের জীবন এবং মৃত্যু নিয়ে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দ্বিধা নাই, কোনো চিন্তা নাই, তারা হচ্ছে নির্ভীক, তাদের কোনো ভয় নাই, তারা হচ্ছে জওয়ান, জওয়ান মানে হচ্ছে শক্তিশালী, তারা কি শক্তিশালী, তারা কি করে না, তারা কখনো ভয় পায় না, মরে যাব, কেটে যাব, হ্যাঁ পড়ে যাব, নদী ভাসিয়ে নিয়ে যাবে, এই জন্য তারা ঘরে বসে থাকে না, তারা ফসল ফলাতে থাকে। অর্থাৎ আমার দেশের যারা কৃষক তাদের কথা বলছে। বর্ষায় তোমার স্রোতে গেছে বর্ষায় তোমার স্রোতে গেছে দেশে ভাগানো সাজানো বাগান, অর্থাৎ এই সাজানো বাগান বলতে বোঝানো হচ্ছে মানুষের ঘর বাড়ি। যখন বর্ষা হয় তখন এই পদ্মা নদীর পানিতে কি হয়, পুরো সব কিছু কি করে তলিয়ে নিয়ে যায়, মানুষের ঘর বাড়ি সব ধ্বংস করে দেয়, বুঝছো? মানুষের ঘর বাড়ি কি করে ধ্বংস করবে। তো এই জন্য বলছে বর্ষায় তোমার স্রোত বেছে বেছে সাজানো সংসার, অসংখ্য জীবন, এমনকি অনেক মানুষও মারা গেছে। আর জীবনের অজস্র সম্ভার, আর জীবনের অজস্র সম্ভার অর্থাৎ বেঁচে থাকার জন্য, জীবনের জন্য মানুষের যে সম্ভার, জীবনের যে উপার্জন, কারো টাকা পয়সা স্বর্ণ গহনা সব কি করছে, নদী ভাষায় নিয়ে গেছে। হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, অর্থাৎ হে নদীকে আহ্বান করতেছে, তারপরও তোমার মধ্যে পরিপূর্ণ আহ্বান দেখেছে, যত যাই হোক তারপরও তোমাকে ঘিরে অনেক মানুষ চাষাবাদ করতেছে, অনেক মানুষ ফসল ফলাইতেছে, তোমার মধ্যেই তারপরে কি আছে, কল্যাণ আছে। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, অর্থাৎ এই নদী যাকে লেখক বলছে মৃত জড়তা অর্থাৎ মৃতপ্রায়, এমন নদীর বুকে কি হয়েছে, কি বলছে, মুক্তির স্বর্ণদ্বার, অর্থাৎ এমন নদীর বুকে মুক্তির স্বর্ণদ্বার খুলে গেছে, যেটা মানুষের জীবিকার একটা সুন্দর মাধ্যম হয়ে গেছে। দেখো একটা নদী ঘিরে কত জেলে যে সে কি করে, নদীতে মাছ ধরে, কৃষক দেশে নদীর চরে কি করে, ফসল ফলায়, বুঝতে পারতেছ? মাঝিতে সে কি করে, নদীর কারণে সে মাঝি পারাপার করে। সেই জন্য বলছে এটা হচ্ছে কি মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার সুতীব্র স্রোতদ্বার, তোমার যে নদীর যে স্রোতের যে গতি, সুতীব্র গতি, তোমার এই প্রদীপ্ত স্রোতদ্বার, তোমার এই স্রোতের ধারা, এর মধ্যে কি হয়েছে, কল্যাণ আছে। বুঝতে পারছো? এবার চলো আমরা একটা প্রশ্ন সলভ করি। পদ্মা কবিতায় জীবনের পথপথে কি পুরানো কথা বলা হয়েছে, সলভ করো। জি একসাথে হবে এক্সাম, গন্তব্য কাবুল আর পদ্মা। তাহলে বলো তো এটা কি, এটা হচ্ছে অভিজ্ঞতা, তাই না? অভিজ্ঞতা, ওকে। এর পরের প্রশ্ন বলছে পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে, প্রশ্ন সলভ করো প্লিজ। ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে, প্রচুর লবণাক্ততা, প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়। তাহলে উত্তর হচ্ছে কি, প্রচুর অভিজ্ঞতা সঞ্চয়, অর্থাৎ অপশন খ। আচ্ছা এরপর বলছে জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে কি দেখে। তো খেয়াল করে দেখো, জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে, অর্থাৎ জলদস্যুর মুখ মলিন হয়ে গেছে। তার উত্তর হচ্ছে কি পদ্মার তরঙ্গভঙ্গ, এটা দেখে। হ্যাঁ আচ্ছা, পদ্মার দুই তীরে কারা লাঙ্গল চালিয়েছে, পদ্মার দুই তীরে কারা লাঙ্গল চালিয়েছে বলতো, এটা কি বলে, সংগ্রামী মানুষ। হ্যাঁ আচ্ছা, এরপর আসো আমরা এরপর প্রশ্ন দেখি, পদ্মা কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে। তাহলে যে বর্ষা ঋতুর উল্লেখ আছে, তাই না? আচ্ছা এরপর দেখো, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, এই আহ্বান কিসের, নদীতে নৌকা ভাসানোর আহ্বান, না শস্য দানা সংগ্রহের, জীবন মৃত্যুর দ্বন্দ্ব নিরসনের, নব উদ্যম জীবন শুরু করা। তাহলে উত্তর হচ্ছে কি বলতো, উত্তর হচ্ছে নব উদ্যম, নতুন করে জীবন শুরু করার আহ্বান জানিয়েছে লেখক। মৃত জড়তার বুকে মুক্তির স্বর্ণদ্বার খুলেছে কি দ্বারা, সুতীব্র গতি দ্বারা, পরিপূর্ণ আহ্বান দ্বারা। তাহলে উত্তর হচ্ছে কি সুতীব্র গতির দ্বারা।
ঘূর্ণি শব্দের অর্থ কি বলো? তাহলে ঘূর্ণি শব্দের অর্থ কি বলতো? বুঝতে পারতো জলের আবর্তন। জীবনের পথগত অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, এখানে কাদের কথা বলা হয়েছে? তাহলে জীবনের পথগত অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, উত্তর হচ্ছে কার? জলদস্যু। অর্থাৎ জলদস্যুরা জীবনের পথে কি করছে? অনেক। যদি এখানে প্রথমে লেখক এমন ভাবে বলছে যে মনে হচ্ছে লেখক অভিজ্ঞতা সঞ্চয় করছে, কিন্তু অ্যাকচুয়ালি বুঝাইছে ওই যে জলদস্যু আছে সে নানা অভিজ্ঞতা তার আছে। হ্যাঁ, এরকম জলে জলে হেঁটে জলে জলে ডাকাতি করা, কি করা, পানির মধ্যে থাকা, এই অভিজ্ঞতা। কঠিন শ্রমের ফল হিসাবে সংগ্রামী মানুষ কি পেয়েছে? কঠিন শ্রমের ফল হিসাবে সংগ্রামী মানুষ কি পেয়েছে? হতাশা পেয়েছে, দারিদ্র পেয়েছে, শস্য পেয়েছে। তাহলে উত্তর হচ্ছে কি? শস্য পেয়েছে। আচ্ছা, এরপর দেখো সংগ্রামী মানুষ কেমন শস্য দ্বারা পেয়েছে? স্বল্প, প্রচুর, অপর্যাপ্ত, যথেষ্ট। তাহলে উত্তর হচ্ছে কি? প্রচুর। পদ্মার চরে নির্ভীক জওয়ান কেমন ফসল ফলিয়েছে? তাহলে উত্তর হচ্ছে কি? বলো। উত্তর হচ্ছে এখানে বলছে পর্যাপ্ত। পর্যাপ্ত ফলাইছে পর্যাপ্ত ফসল। ওকে। নির্ভীক জওয়ান কিসের দ্বন্দ্বে নিঃসংশয়? তাহলে নির্ভীক জওয়ান কি? জীবন মৃত্যু দ্বন্দ্বে সে নিঃসংশয়। উত্তর হচ্ছে কি? সি। পদ্মা কবিতায় সবুজে সমারোহে বলতে কি বোঝানো হয়েছে? নদীর তীরে প্রচুর বৃক্ষের সারি, নদী পারে গ্রামীণ প্রকৃতি, নদীর তীরে শস্যের সম্ভার। তাহলে উত্তর হচ্ছে কি বলতো? নদীর তীরে শস্যের সম্ভার। তো ছোট্ট না কবিতাটা? ওকে। আজকের ক্লাসে আমরা গন্তব্য কাবুলের দ্বিতীয় পার্ট পড়লাম, এবং হচ্ছে আমরা আমাদের যে সুচেতনা যে কবিতাটা আছে এটাও পড়লাম। সরি, সুচেতনা পদ্মা কবিতা পড়লাম। আশা করি আজকের ক্লাস তোমাদের কাছে ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে কয়েকদিনের মধ্যেই। তোমাদের আমরা হচ্ছে তোমাদের নিম্নমিত্তির একটা বড় অংশ আছে, সেটা দেখাই দেওয়া হবে যে কিভাবে নিম্নমিত্তিক অংশগুলো করতে হয়, সবকিছু দেখাই দেওয়া হবে। চিন্তা করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ যা যা আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সব কমপ্লিট করা হবে, এটা তোমরা আমার উপর ভরসা রাখো ইনশাল্লাহ। তো দোয়া করো, তাহলে আমার জন্য দোয়া করবা। তোমরা ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।